মিটমিট করে চোখ খুলতেই লতা নিজেকে প্রিয়র বাহুডোরে আবিষ্কার করে। লতার শরীরে লজ্জার ঢেউ। সে ধীরভাবে নড়ে প্রিয়র উদম বুক থেকে সরে যায়। তারপর প্রিয়র দিকে কতক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে পাতলা কাঁথাটা জড়িয়ে নেয় গায়ে। এগিয়ে চলে বাথরুমের দিকে। গোসল সেরে বের হয়ে লতা প্রিয়কে জাগন্ত অবস্থায় পেল। প্রিয় আড়মোড়া ভেঙে লতাকে উদ্দেশ্য করে বলল, এত সকালে গোসল করলি? লতা কিঞ্চিত অবাক হয়। স্বামী স্ত্রীর মিলনের পর গোসল তো করতেই হয়, এটা আবার জিজ্ঞেস করার কি? প্রিয় কি তাও বোঝে না? লতা দায়সারাভাবে বলল, এমনি করছি। প্রিয় দুহাত দুদিকে তুলে মুখ দিয়ে শব্দ করে। তারপর এক লাফে উঠে বসে বলে, আমিও যাই, গোসলটা করে আসি। লতা চুল মুছতে মুছতে বলে, কেন এখন নিজে কেন গোসল করবা? প্রিয় এগিয়ে এসে লতার খুব কাছাকাছি দাঁড়ায়। লতার দিকে অনেকটা ঝুঁকে ফিসফিসানি গলায় বলল, গোসল গোসল করে কলিজাটা শুকিয়ে যাচ্ছে, তাই গোসল করতে যাব। গবেট। কাল রাতে যা হলো এরপর কি বিনা গোসলে থাকা যায়? ইডিয়ট। লতা আহাম্মক। সে দাঁত কিরমির করে বলল, তাহলে আমি যখন গোসল করে বের হলাম তখন কেন জিজ্ঞেস করলা যে কেন গোসল করলাম এত সকালে? এই জ্ঞান তখন কই ছিল তোমার? প্রিয় অবাক হওয়ার ভান করে বলল, কই কখন জিজ্ঞাসা করছি আমি? লতা চোখ বড় বড় করে বলে, এই যে মাত্রই তো জিগাইলা। আমি গোসল শেষে বের হওয়ার পরেই না জিগাইলা? প্রিয় এক ভ্রু উঁচিয়ে বলল, আমারে বলদ পাইছস? আমি জিগাই না। লতা জেদি গলায় বলল, জিগাইছ? উহু না। হ। না জিগাই নাই। হ্যাঁ জিগাইছ। প্রিয় সরু চোখে লতার দিকে তাকায়। লতা ক্রূর দৃষ্টিতে প্রিয়র দিকে চোখা হয়ে তাকায়। প্রিয় দমে যায়। মুখের ভাব পরিবর্তন করে বলল, সত্যি আমি জিগাইছিলাম? লতা অগ্নি কণ্ঠে বলল, হ। প্রিয় দু পার্টি দাঁত বের করে হেসে বলল, হয়তো নেশার ঘোরে বলেছি তাই খেয়াল নেই। লতা কপাল কুঁচকে বলল, তুমি নেশা করছো কখন? কেন রাতেই না করলাম? ওই যে তোর নেশা। প্রিয় এমনভাবে বলল, লতার সমস্ত শরীর শিউরে ওঠে। সে তড়িঘড়ি করে বারান্দায় ছুটল। তা দেখে প্রিয় হাসতে হাসতে বাথরুমে ঢোকে। বাহিরে জমা কুয়াশা, ধোয়া ধোয়া চারিদিক। মুখ দিয়ে নিঃশ্বাস ছুড়লে মনে হয় সিগারেট খেয়ে সিগারেটের ধোঁয়া ছুটছে। লতা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার ভঙ্গিতে ওভাবে ধোঁয়া ছাড়ল কতক্ষণ মুখ দিয়ে। প্রিয় বারান্দায় গামছা নাড়তে এসে দেখে তা। গলায় খাক করে বলল, সিগারেট খাবি? হুট করে প্রিয়র গলার আওয়াজ পেয়ে লতা ভীষণ চমকায়। সে নিজেকে ধাতস্থ করে বলে, কি যা তা বলো? আমি কোনো দিন খাইছি নাকি? না খেতে পারলে শিখবি। চল শিখাই তোরে। প্রিয় দ্রুত বেডসাইড টেবিল থেকে এক প্যাকেট সিগারেট বের করে। লতা মুখ হা করে তাকিয়ে রয়। প্রিয় লতার সামনে এসে দাঁড়ায়। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে। তারপর প্যাকেটটা লতার হাতে ধরিয়ে দিয়ে অন্যদিকে মুখ করে সিগারেট জ্বালায়। দেয় টান দুইটা। তারপর স্টাইল করে নাক দিয়ে ধোঁয়া ছাড়ে এক গাদা। লতা খুক খুক করে কেশে ওঠে। প্রিয় সিগারেটটা এবার লতার দিকে এগিয়ে দিয়ে বলল, নে এবার তুই এক টান দে। লতা বিস্মিত হয়ে বলে, তুমি সিরিয়াসলি আমাকে সিগারেট খাওয়াচ্ছ? প্রিয় খানিক বিরক্ত নিয়ে বলল, তো আমি কি তোর লগে যোগ করতাছি? লতা উত্তর দিল না। প্রিয়র দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয় কতক্ষণ। তারপর আহাজারি করে উঠল। বলল, হে আল্লাহ!
কি জামাই পাইছি কপালে, বউকে নাকি সিগারেট খাওয়ায়। ছি ছি। প্রিয় ব্যস্ত গলায় বলল, তুই খাবি কি না? না খাবো না। লতার স্ট্রেইট উত্তর। প্রিয় বলে, ফাইন, আমিই খাই। তুই দেখ। বেশ সময় নিয়ে স্টাইল করে প্রিয় সিগারেট টানল। সিগারেট শেষ করে লতার দিকে তাকিয়ে দেখে লতার ড্যাবড্যাব করে তাকে দেখছে। লতার মুখের সামনে তুড়ি বাজিয়ে প্রিয় বলল, চোখ দিয়া রেপ করতাছস নাকি আমারে? লতা ভ্যাবাচেকা খায়। থতমত হয়ে বলল, ওমন কিছু না, জাস্ট দেখছিলাম তোমাকে। ওত দেখিস না, সৌন্দর্য কমে যাবে। প্রিয়র কণ্ঠে আলগা ভাব। লতার ইচ্ছে করে বলতে, যেই না চেহারা, নাম তার পেয়ারা। কিন্তু মুখ ফুটে কিছু বলল না। দায়সারাভাবে বলল, আচ্ছা ওত দেখব না। হুম, গুড গার্ল। শিশির জমা পরিবেশে হালকা হালকা রোদ পড়তে শুরু করেছে। প্রিয় গ্রিল ভেদ করে তাই দেখছিল। হঠাৎ একটা মিহি কণ্ঠে লতা বলল, একটা কথা বলি? লতার এই একটা কথা বলি কথাটা প্রিয়র কানে ঝন করে বাজল। বুক ধরফর করে উঠল। প্রিয় কোনো মতে বলল, হুম বল। লতা রিকোয়েস্টের গলায় বলল, আর সিগারেট খেও না প্রিয় ভাইয়া। এসব ভালো না খাওয়া, শরীরের ক্ষতি হয়। প্রিয় মুচকি হেসে বলে, কাল বাসর করলি আর আজকে আমাকে ভাইয়া বলে ডাকছিস? লতা লজ্জা পায়। ধাত, কি যে বলে না এই ছেলেটা। লতা মিয়ে যাওয়া গলায় বলল, তত কি বলবো? প্রিয় অভিনয় করে, হেসে বলে, ওগো শুনছ? লতা হেসে ফেলে। প্রিয়ও হাসে। দুজন দুজনের চোখ পড়তেই আবার চুপ হয়ে যায়। প্রিয় গলা খুক করে নিজেকে হালকা করার চেষ্টা করে। লতা নুই বলে, তুমিও তো আমাকে তুই তুই করে বলো। তুমি করে তো বলো না। প্রিয় বলে, কেন তুমি করে বলতে হবে কেন? স্বামী তো স্ত্রীকে তুমি করেই বলে। দেখো না, তো তোকেও তুমি করে বলতে হবে? লতা ছোট করে বলে, হু। প্রিয় লতার মাথায় চাটি বসায়। বলে, ছাই বলবো তোকে। যা নাস্তা বানা, আমার ক্ষুধা লাগছে। লতা অশ্রুসিক্ত চোখে প্রিয়র দিকে তাকায়। প্রিয় ন্যাকা ন্যাকা গলায় বলে, ওলে বাচ্চাটা রে কান্দে না। মেলা থেইকা খেলনা আয়না দিমুনি। তারপর হো হো করে হেসে ফেলে। লতার মধ্যে ভাবান্তর নেই। সে অসহায় চোখে প্রিয়র দিকে তাকিয়ে থাকে। এবার প্রিয় একটু কাঠ হয়। গরম গলায় বলে, যাবি? লতা ভয় পায়। নিচু গলায় যাচ্ছি বলে চলে যায়। প্রিয় হাসল। মনে মনে ভাবে, কি পাগলি একটা বউ পেয়েছে সে। দরজায় দুম দুম আওয়াজ হচ্ছে। হৃদি হাই টেনে তুলে দরজা খুলল। রোহান তড়িঘড়ি করে রুমে ঢোকে। হৃদির কপালে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কই জ্বর টর তো নেই? হৃদি ভ্রু কুচকে বলল, আমার জ্বর আসবে কেন? রোহান বলে, কাল রাতেও খাসনি। সকালে কতবার খেতে ডাকলাম, আসলি না। তাই ভাবলাম শরীর খারাপ করল কিনা তোর। আমি ঠিক আছি ভাইয়া। সত্যি? রোহান সূক্ষ্ম চোখে হৃদির দিকে তাকায়। চোখের নিচে না ঘুমানোর ছাপ। চেহারা ভাঙা। চোখ লাল, যেন কেঁদে কেঁদে ভাসিয়েছে সারারাত। গাল মুখ ফোলা ফোলা। হৃদি মিয়ে যাওয়া গলায় বলে, হুম সত্যি। রোহান ঝটপট উত্তর করে, তুই কিন্তু মিথ্যা বললি। হৃদি নিশ্চুপ। রোহান আবার বলে, আমি জানি তুই ঠিক নেই। তোর চেহারাই আমাকে বলে দিচ্ছে যে তুই ঠিক নেই। বল কি হইছে? হৃদি ইনিয়ে বিনিয়ে বলল,
বললাম তো ভাইয়া, আম ওকে। নো ইউ আর নট। বল আমাকে। হৃদি উত্তর করল না। রোহান হৃদির দুকাঁধের উপর হাত রাখে। শক্ত করে ঝাঁকি দিয়ে নরম গলায় বলল, বল না। আমি কিন্তু কিছু লুকাই না তোর থেকে। হৃদি ফোপাতে শুরু করে। রোহানকে ঝাপটে জড়িয়ে ধরল। রোহান হৃদির মাথায় স্নেহের হাত বুলায়। হৃদি ভাঙা ভাঙা গলায় বলল, তার গার্লফ্রেন্ড আছে। রিথিয়া তাকে জিজ্ঞেস করার পর রিথিয়াকে সব বলেছে। রিথিয়া আমাকে বলছে তারপর আমি তাদের একসাথে ফুচকাও খাইতে দেখছি। আমার লাইফের ফার্স্ট লাভার। কি কপাল আমার ভাইয়া। হৃদির কান্নার মাত্রা বেড়ে যায়। রোহানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওদের দু ভাইবোনের কপালে কি ভালোবাসা নেই। রোহান নিজেকে স্বাভাবিক করে বলল, কাঁদিস না। তোর জন্যে হয়তো ওর থেকেও ভালো কেউ আছে। হৃদি রোহানের বুক থেকে মাথা তুলে বলল, আমি উনাকেই চাই ভাইয়া। আর কাউকে না। আর কাউকে এভাবে লাভ করতে পারবো কিনা তাও জানি না। প্লিজ ওর গার্লফ্রেন্ডটার সাথে তুমি কথা বলো না। বোঝাও না তাকে। প্লিজ ভাইয়া। আমি চাই না এভাবে আমার ভালোবাসা তার কাছে প্রকাশ পাওয়ার আগেই হেরে যাক। রোহান একটা ছোট শ্বাস ছেড়ে বলে, কি নাম ওর গার্লফ্রেন্ডের? লিয়া। লিয়া চৌধুরী। রোহানের ছোট চোখ মুহূর্তেই বড় হয়ে যায়। কোনো লিয়া? যে কিনা কয়দিন আগেও বলেছিল সে রোহানকে লাভ করে। আর এখন এই কয়দিনে আরেকজনের সাথে। রোহানের মেজাজ চড়ল মুহূর্তেই। সে হৃদিকে আশ্বস্ত করে নিজের রুমে ফিরে আসে। মাশফিককে বলে লিয়াকে কল লাগাতে। লিয়ার সাথে তার কিছু বোঝাপড়া এখনো বাকি। ফোন বাজতেই লিয়ার মেজাজ তিরিক্ষে চড়ে। ভাবে আশ্বিনের ফোন। রাগে কটমট করে ফোন ধরে বলল, কি সমস্যা আপনার? এত বারবার ফোন করেন কেন? বলছি না আমাকে জ্বালাবেন না। রোহান বিস্মিত গলায় বলল, আমি তোমাকে কখন আবার জ্বালাতন করলাম ফোন করে? আজব তো। কণ্ঠটা অন্যরকম। লিয়া ফোন কান থেকে নামিয়ে স্ক্রিনে নাম দেখে। কোনো নাম নেই। একটা অপরিচিত নাম্বার। দ্রুত আবার কানে ফোন নিয়ে নরম গলায় বলল, দুঃখিত। আমি অন্য একজন ভেবে আপনাকে এই কথাটা বলেছি। কে আপনি? আমি যেই হই। আগে বলো কে জ্বালাতন করে তোমায়? তোমার বয়ফ্রেন্ড? লিয়া অবাক হয়। বলে, কে আপনি? কণ্ঠটাও কি চিনতে পারছ না? লিয়া কতক্ষণ থম মেরে বসে থেকে বলে, রোহান। যাক অবশেষে চিনলে। লিয়া এবার আশ্চর্যের সপ্তমে। রোহান তাকে নিজে থেকে ফোন করেছে। কি অদ্ভুত। লিয়াকে চুপ থাকতে দেখে রোহান বলল, তা ম্যাডাম আপনাকে কে ডিস্টার্ব করে জানতে পারি? লিয়া নিম্নসুরে বলল, কেউ না। লুকোচ্ছ কেন? থাক বাদ দেন। কেন ফোন করলেন? রোহান জরুরি গলায় বলল, আমার সাথে একটু দেখা করতে পারবে? লিয়ার মন খুশিতে গদগদ। রোহান কেন তাকে হুট করে দেখা করতে বলল? কি তার কারণ? লিয়া খুশি চাপা রেখে স্বাভাবিক গলায় বলল, কিন্তু কেন? ভীষণ জরুরি কথা আছে। প্লিজ দেখা করবে? রোহান আকুতি মাখা গলায় বলল। লিয়া 2 সেকেন্ড সময় নিয়ে বলল, আচ্ছা। আমি করব দেখা। কোথায় কখন? এখন। তোমার বাসার সামনে একটা গাড়ি যাবে। ওটাই উঠে যেও। ড্রাইভার তোমাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আচ্ছা। রাখছি তবে। হুম। রোহান ফোন রেখে দেয়। লিয়া আকাশ কসম ভাবনায় মগ্ন।
কি এমন কারণ যে রোহান নিজে থেকে তাকে ফোন করে দেখা করতে বলল? রোহানের গলাটাও কেমন উদ্বেগ ভরা শোনাচ্ছিল। কি হলো ছেলেটার, ভাবছিল লিয়া। হঠাৎ ফোনটা আবার বেজে ওঠে। লিয়া ফোন হাতে নিয়ে দেখে আশ্বিনের নাম। ফোন কেটে দিল। আশ্বিন আবার ফোন করে। এবারও কেটে দেয় লিয়া। তারপর ফোন অফ করে ফেলে। সে চায় না রোহানের সাথে কাটানো মুহূর্তটায় এই ছেলেটা একটুও জ্বালাতন করুক তাকে। ছোট অন্ধকার একটা রুম। ড্রাইভার এখানে লিয়াকে রেখে চলে গেল। আশেপাশে কেউ নেই। লিয়ার ভয়ে বুক কাঁপছে দুরুদুরু। সে বুকে থুথু দিয়ে সুরা আওড়াচ্ছিল ঠোঁটে। ব্যস্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ রুমের দরজাটা সপাত করে বন্ধ হয়ে যায়। লিয়া লাফিয়ে ওঠে। রোহান বলে চিল্লানি দেয়। ব্যাগ থেকে ফোন বের করে অন করতে নিবে, ঠিক তখনই হ্যাচকা টানে লিয়াকে তার বুকের মধ্যে চেপে ধরে। লিয়া হতবাক। কে? ছটফট করতে থাকে লিয়া। ছোট ছোট ধাক্কার রেশ তুলে তার বুক থেকে সরতে নিলে সে অতই জোরে চেপে ধরে লিয়াকে। লিয়া অস্ফুটভাবে বলল, কে আপনি? ছাড়ুন আমায়। রোহান, রোহান। লিয়া চেঁচামেচি লাগিয়ে দেয়। রোহান বাধ্য হয়ে লিয়ার মুখ চেপে ধরল। লিয়ার কানের কাছে মুখ করে বলল, আমি রোহান রে বাবা। রোহান। লিয়া চমকায়। ভীষণ চমকায়। সে মুখ তুলে তাকাতেই একরাশ আলো জ্বলে উঠে রুমে। চারিদিক শুভ্র রঙে ছেয়ে আছে। সাদা ফাঁকা রুমে সাদা দুটো সোফা। তার পাশেই রোহান, আর রোহানের বুকে সে। লিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। আচ্ছা, সে কোনো স্বপ্ন দেখছে না তো? রোহান মৃদু হেসে লিয়ার দুগালে হাত চেপে ধরে। নেশা নেশা গলায় বলল, তুমি আমার স্বপ্নরানী। তুমি আমার জান, কলিজা, প্রাণ, আমার সৌব। আমি কখনো ভাবিনি তোমাকে এতটা ভালোবেসে ফেলব। লিয়া অবিশ্বাস্য চোখে রোহানকে দেখছিল। ভাঙা ভাঙা গলায় বলল, আমায় ভালোবাসেন মানে? তোমার মনে আছে তোমার সাথে শেষ যেদিন কথা হয় আমার? তারপর থেকে কেন জানি না উঠতে বসতে, সারা দিনরাত আমি শুধু তোমার কথাই ভেবেছি। তোমাকে নিয়ে ভাবনার জগতে কত না হাতড়ে ফিরেছি। একটা সময় আমি বুঝলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লিয়া। খুব ভালোবেসে ফেলেছি। লিয়া অস্ফুট স্বরে বলল, সত্যি? রোহান মাথা ঝাঁকিয়ে মুখে হাসি রেখে বলল, সত্যি। আমি তোমাকে খুব ভালোবাসি লিয়া। লতা তো আমাকে ছেড়ে চলে গেল। প্লিজ তুমি যেও না। যেও না। লিয়ার খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। সে শক্ত করে রোহানকে চেপে ধরল শরীরের সাথে। কাঁদতে কাঁদতে বলল, আমি যাব না তোমাকে ছেড়ে রোহান। কখনো কোথাও যাব না। হঠাৎ লিয়ার খেয়ালে আশ্বিনের নাম আসে। লিয়া থম মেরে যায়। আশ্বিনকে বিয়ে না করলে আশ্বিন যে সবাইকে জানিয়ে দেবে তার সিক্রেটটা। এখন লিয়া আনমনা হয়ে গেল। রোহান লিয়াকে দুহাতে ঝাঁকি মেরে বলল, এখানেই দাঁড়াও, আমি আসছি। রুমের দরজা খুলে রোহান বেরিয়ে যায়। লিয়া সোফাতে ধপ করে বসে পড়ে। দুহাতে মাথায় হাত রাখে। কপালে বিন্দু বিন্দু ঘাম। কি এক অসহ্য পরিস্থিতি। যাকে নিয়ে এত স্বপ্ন বেঁধেছিল, সেও আজ লিয়াকে ভালোবাসে, লিয়াকে চায়। অথচ লিয়ার কপাল। খানিক বাদেই রোহান ফিরে আসে। লিয়া দায়সারাভাবে হেসে উঠে দাঁড়াল। রোহান হাতে রিং নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি লিয়া? লিয়া বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। সে কি বলবে এখন? কি বলবে সে? লিয়াকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে রোহান আবার বলে, কি হলো?
বলো, বিয়ে করবে আমাকে? লিয়ার মন প্রাণ সব চাইছে এখনই হ্যাঁ বলে দিক। অপরদিকে বিবেক বলছে যদি আশ্বিন সবাইকে সব বলে দেয় তখন। লিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রোহানের দিকে। রোহান কষ্ট পায়। শেষবার এর মতো বলল, তুমি কি আমাকে বিয়ে করবে না লিয়া? লিয়া কাপা কাপা হাত রোহানের দিকে বাড়ায়। রোহান যেন হাতে চাঁদ পেয়ে গেল। সে দ্রুত লিয়ার হাতে রিং পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। হাতে তুড়ি মারতেই মাশফিক একজন কাজী নিয়ে রুমে ঢুকে। লিয়া অবাক হয়ে দেখছিল সব। সে যেন বোবা, বোধশক্তিহীন। শুধু কি হচ্ছে তাই দেখে যাচ্ছে ফ্যালফ্যাল করে। রোহান আর মাশফিক কাজীর সাথে কিছু কথা বলল। তারপর একটা কাগজ হাতে রোহান লিয়ার কাছে এসে দাঁড়ায়। কলমটা লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে সই করো লিয়া। লিয়া কোনো মতে টেনে টুনে বলল, কিসের কাগজ রোহান? আমাদের বিয়ের। আমরা আজকেই, এখনই, এই মুহূর্তেই বিয়ে করছি। যাতে আর কেউ কখনো আমাদের আলাদা না করতে পারে। নাও সই করো। লিয়া আকাশ থেকে পড়ল। বিয়ে এখনই। লিয়া বড় বড় চোখে রোহানের দিকে তাকায়। রোহান লিয়ার হাতে কলম গুজে দিল। কাগজটা লিয়ার সামনে মেলে ধরে বলল, করো সই। কিন্তু রোহান? লিয়ার উদ্বেগ ভরা কণ্ঠ। রোহান লিয়ার কথা শেষ করতে দিল না। বলল, ভয় লাগছে এই তো? কোনো ভয় নেই। আমি থাকতে কেউ আমার লিয়াকে কিচ্ছু করতে পারবে না। তোমার বাবা মা, আমার মা, সবাইকে আমি হ্যান্ডেল করব। তুমি জাস্ট সইটা করো। আমি আছি তো জান। লিয়া অশ্রুসিক্ত চোখে বলল, একটা কথা আছে রোহান, যেটা জানলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। যাব না। যেই কথাই থাক, প্রমিস করছি আমি আমার ভালোবাসাকে তোমাকে ছেড়ে কখনো যাব না। জাস্ট প্লিজ সইটা করো। লিয়া আর কথা বাড়ায় না। কোনো এক অজানা ভরসায় সে সই করে দেয়। তিন কবুল বলে একটা ছোট সাদা ঘরের সাদা সোফায় বসে তার আর রোহানের বিয়ে হয়ে যায়। সকাল থেকেই লিয়ার ফোন বন্ধ। আশ্বিন তাই সোজা লিয়ার বাসায় চলে এসেছে। আফসানা চৌধুরী বাসাতেই ছিল। আসিফ চৌধুরী বাহিরে কাজে আছেন। আচ্ছা আন্টি, আপনার মেয়ে এত বদমেজাজি কেন বলেন তো? আফসানা মৃদু হেসে বলল, বলতে পারি এক শর্তে। আশ্বিন উৎসুক চোখে তাকিয়ে বলে, কি শর্ত? আমাকে মা বলে ডাকতে হবে। আশ্বিন মুচকি হাসল। বলল, একবার আপনার মেয়েকে বিয়েটা করে ফেলি, তারপর মন ভরে মা ডাকবো আপনাকে। কেন এখন কি ডাকা যায় না? যায় তো। আচ্ছা ডাকব। আপনিও তো আপনার মেয়ের মতোই জেদি আন্টি। থুককু মা। আশ্বিন জিভ কাটে। আফসানা উচ্চ শব্দে হেসে ওঠেন। সাথে আশ্বিনও হাসল। তখনই কলিং বেলটা বাজল। আফসানা আশ্বিনকে উদ্দেশ্য করে স্বগতোক্তি করলেন, নিশ্চয়ই লিয়া এসেছে। তুমি বসো, আমি খুলছি। দরজা খুলতেই আফসানার চোখ কপালে। হাত পা কাঁপতে শুরু করে, থরথর করে। রোহান। রোহান কেন তার বাসায়? আর সাথে লিয়াও। লিয়া কতক্ষণ মায়ের দিকে চেয়ে থেকে নিঃশব্দে ভেতরে ঢুকে যায়। আশ্বিনকে দেখে কোনো রিয়াক্টই করল না। রোহান দরজায় দাঁড়িয়েই মুখে হাসি ফুটিয়ে বলল, আমাকে ভেতরে আসতে বলবেন না আম্মা। আফসানা আলগা হাসলেন। রোহানকে ভেতরে আসতে বললেন। রোহান এসে আশ্বিনের পাশ দিয়েই বসল। আশ্বিন রোহানের নাম শুনেছিল কিন্তু রোহানকে তেমনভাবে চিনত না। একবার লিয়ার সাথে দেখেছিল একটা রেস্টুরেন্টে ঢুকতে। তখন রোহান বেশ ফর্মাল ড্রেসআপে ছিল।
চোখে ছিল সানগ্লাস। আর কিছু সেকেন্ডের জন্যেই তাকে দেখেছিল আশ্বিন। তাই আশ্বিন চিনতে পারে না তাকে। আফসানা কি উদ্দেশ্য করে বলল, আম্মু কে ইনি? আফসানা জবাব দেন, ও রোহান। আশ্বিন কঠোর দৃষ্টিতে রোহানের দিকে তাকায় ঝট করে। রোহান হেসে বলল, আমার আরও একটা পরিচয় আছে। লিয়া, তুমি বলবে নাকি আমি? আফসানা, আশ্বিন দুজনেই উৎসুকভাবে লিয়ার দিকে তাকায়। লিয়া নিচের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, রোহান আমার হাজবেন্ড। আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি। কথাটা যেন বোমার মতো করে ফাটল আফসানা ও আশ্বিনের কানে। আফসানা বুকে ছোটখাটো একটা ব্যথা অনুভব করলেন। আশ্বিন হতবাক হয়ে দাঁড়িয়ে রয়। সেই ঘটনার কিচ্ছু বুঝতে পারছে না ঠিকভাবে। যখন বুঝল তখন তেড়ে আসে লিয়ার সামনে। লিয়াকে চড় মারতে গিয়ে যেই মাত্র হাত উঁচু করে, রোহান এসে আশ্বিনের সামনে দাঁড়ায়। শক্ত গলায় রোহান বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ। আশ্বিন রোহানকে কিছুই বলল না। লিয়ার দিকে তাকিয়ে বাজখাই গলায় বলল, এত বড় খেলোয়াড় তুমি? এত সাহস তোমার কলিজায়? একবারও ভাবলে না বিয়ে করে নিলে শেষ পর্যন্ত? লিয়া উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রোহান বলল, লিয়া আমাকে বলেছে কিভাবে তুমি আমার বউয়ের পিছু লেগেছ। ও তোমাকে কখনোই ভালোবাসত না, তবুও ওকে দিন রাত জ্বালিয়েছ। শুনো, ভালোই ভালোই বলছি, লিয়ার পিছু ছাড়ো, নইলে। নইলে কি? এই মেয়ে কতটা খারাপ জানেন আপনি? এই মেয়ে কতটা নিচু, স্বার্থপর জানেন আপনি? লিয়া আশ্বিনের দিকে অনুনয়ের দৃষ্টিতে তাকায়। লিয়ার চোখ যেন আশ্বিনকে বলছে, প্লিজ আশ্বিন, আমার করা পাপের কথা রোহানকে বলো না। আশ্বিন সে চোখের ভাষা বুঝল। রোহানকে তবুও বলতে গেলে রোহানই আশ্বিনকে থামিয়ে দিয়ে বলে, জানি না, জানতেও চাই না। জাস্ট গো ফ্রম হেয়ার। যাব না। কি করবি তুই? আশ্বিনের বাজখাই গলা। রোহান আফসানাকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আপনি কিন্তু আমার সম্পর্কে জানেন। আপনি ওকে যেতে বলবেন নাকি? আফসানা চৌধুরী আশ্বিনকে ঠেলে সরায় রোহানের সামনে থেকে। বলে, চলে যাও তুমি আশ্বিন। আমার বাড়িতে আমি কোনো ঝামেলা চাই না। চলে যাও তো তুমি। আম্মু, আপনিও। এছাড়া আমার উপায় নেই বাবা। আশ্বিন আর কথা বাড়াল না। এক নজর লিয়ার দিকে দেখে সে গটগট করে চলে যায়। লিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এসব কি লিয়া? আফসানা চৌধুরী ক্ষুব্ধ গলায় জিজ্ঞেস করেন। লিয়া চুপ করে রয়। রোহান এগিয়ে এসে আফসানার সামনে দাঁড়ায়। শান্ত নরম গলায় বলে, আমরা বিয়ে করেছি আম্মা। আফসানা চৌধুরী লিয়ার কাছে গটগট করে হেঁটে এসে গমগমে গলায় বললেন, রোহান কি বলছে এসব? লিয়া নিচু গলায় বলল, যা বলছে তা সত্যিই মা। আফসানা চৌধুরী রাগলেন না, ধমকালেন না, বকলেন না, চিল্লালেন না। চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর ভেতরের রুমের দিকে প্রবেশ করে। রোহান লিয়ার কাছে এগিয়ে এসে বলল, আম্মা এত শান্ত কিভাবে? জানি না তো। লিয়ার সোজা উত্তর। ওরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ বাদে আফসানা ভেতর থেকে বেরিয়ে আসেন। সাথে বড় একটা ব্যাগ। লিয়ার সামনে ব্যাগটা ধপ করে ফেলে দিয়ে বলেন, তোর সব জিনিসপত্র এতে আছে, নিয়ে চলে যা। লিয়া চমকে মায়ের দিকে তাকায়। বলল, মা? মা নেই তোর? আর আমাদেরও কোনো সন্তান নেই? চলে যা। লিয়া এগিয়ে এসে আফসানার সামনে দাঁড়ায়। অনুনয়ের সুরে বলল, মা, রোহান খুব ভালো ছেলে।
ওর কোনো দিকে কমতি নেই। প্লিজ মা, এমন করো না। আমি সাফাই গাইতে বলি নাই রোহানের নামে। শুধু বলেছি চলে যা। চুপচাপ চলে যাবি। মা প্লিজ। আফসানা এবার বাজখাই গলায় বলেন। চলে যা লিয়া। আমি কোনো চিল্লাফাল্লা চাচ্ছি না। চুপচাপ চলে যা। লিয়া কিছু বলতে নিচ্ছিল, তার আগেই রোহান তাকে থামিয়ে দেয়। ফ্লোর থেকে ব্যাগটা তুলে চোয়াল শক্ত করে বলে, চলো লিয়া। লিয়া অসহায় দৃষ্টিতে রোহানের দিকে তাকায়। রোহান লিয়ার এক হাত চেপে ধরে আফসানাকে উদ্দেশ্য করে বলে, ভালো থাকবেন আম্মা। আসি। তারপর লিয়াকে টেনে নিয়ে বেরিয়ে যায়। আফসানা চৌধুরী মেঝেতেই ধপ করে বসে পড়েন। বুকের ভেতরটা তোলপাড় তার। কি এক অশান্তি শুরু হলো তার সংসারে। রুমে ফুল ভলিউমে গান ছেড়ে আশ্বিন নিঃশব্দে কেঁদে যাচ্ছে। লিয়া যেমনই হোক, সে তো তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। লিয়াকে ভালোবেসেছিল। তার সত্তাকে ভালোবেসেছিল। চেয়েছিল ব্ল্যাকমেইল করে হলেও লিয়াকে বিয়ে করতে। একটা সময় ঠিক লিয়া তাকে ভালোবাসত। ঠিকই আশ্বিন তার ভালোবাসা দিয়ে লিয়ার মন জয় করে নিতে পারত। কিন্তু এখন লিয়া নিজ ইচ্ছে অন্য কারো হয়ে গেল। হবেই নাই বা কেন? সে তো আশ্বিনকে কখনো এক ফোঁটা পরিমাণ ভালোবাসানি। রুমের লাইট নিভানো ছিল। জ্বলতেই আশ্বিন অতিদ্রুত চোখ জোড়া মুছে নেয়। রিথিয়া ধিমি পায়ে ঘরে ঢোকে বলল, ভাইয়া রাতের ভাত খাবে না? আশ্বিন নাকে বাজিয়ে বলল, না। রিথিয়া এগিয়ে এসে আশ্বিনের সিথানের পাশে বসে আশ্বিনের কপালের উপর থেকে হাত সরিয়ে দিয়ে বলে, ভাইয়া তুমি কাঁদছ? আশ্বিন ধমকে উঠে রিথিয়াকে বলে, জ্বালাস না তো, যা এখান থেকে। রিথিয়া জেদি গলায় বলল, না ভাইয়া বলো তুমি কাঁদছ। আশ্বিন চুপ করে রইল। রিথিয়া উঠে গিয়ে সাউন্ড বক্স অফ করে দেয়। আবার এসে আশ্বিনের পাশে বসে বড়দের মতো করে বলল, ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন বুঝতে হয় অনেক খারাপ কিছুই ঘটেছে তাদের সাথে। কোনো কিছু তোমার মনের ভেতর যত চেপে রাখবা দেখবা অতি কষ্ট বাড়বে। তার চেয়ে বরং শেয়ার করো বিষয়টা। ভালো লাগবে ভাইয়া। হালকা ফিল করবা নিজেকে। আর আমি তো তোমার আপন মানুষই, পর কেউ তো না। আশ্বিন ধীরে ধীরে উঠে বসে রিথিয়ার কথা শুনে হেলান দিয়ে বসে সিলিংয়ের দিকে মুখ করে ভাঙা ভাঙা গলায় বলল, সে অন্য কাউকে বিয়ে করেছে। রিথিয়া দুভ্রু কুঁচকে বলে, কে? আশ্বিন রিথিয়ার দিকে তাকিয়ে বলল, লিয়া। রিথিয়া দায়সারাভাবে বলল, ও। আশ্বিন ঠোঁট কামড়ে বলল, ও মানে তোর কাছে ব্যাপারটা কিছুই না? কিছু হবেও বা কেন? তুই তো আর ভালোবাসিসনি ওরে। বাসছি আমি। তাই আমি জানি হাউ আম ফিলিং নাও। রিথিয়া আশ্বিনের কপালে হাত বুলাতে থাকে নরম গলায় বলে, আমি ফিল না করতে পারলেও বুঝতেছি ভাইয়া। প্লিজ কাইদো না। যে তোমার ভালোবাসা বুঝল না, তার জন্য কেঁদে লাভ আছে? আশ্বিনের দুচোখ বেয়ে পানি ঝরছেই। সে ভেজা গলায় বলল, আমি কখনো আর কাউকে ভালোবাসব না। ভালোবাসা খুব কষ্টের। শুধু কষ্ট দেয় রে। কখনো কাউকে ভালোবাসব না। বিয়ে করলেও না। ধুত। আমি তো বিয়েই করব না। নেভার। রিথিয়া বলে, সে যদি তোমাকে ছাড়া অন্য কারো সাথে হ্যাপি থাকতে পারে তাহলে তুমি কেন পারবা না? আজব। পারতে হবে তোমাকে। বুঝছ? পারতে হবে তোমাকে। আশ্বিন চুপ করে রইল। খাওয়ার ঘর থেকে ডাক আসে ওদের।
রিথিয়া আশ্বিনের হাত ধরে তাকে টেনে উঠায়, বলে, মা ডাকছে। নো ড্রামা, খাবা চলো। আশ্বিন যেতে না চাইলেও রিথিয়া তাকে জোর করে নিয়ে যায়। খাওয়া শেষে নিজের রুমে এসে রিথিয়া রিদিকে কল করে। মনে মনে সে ভীষণ খুশি। সেও চায় রিদি তার ভাইয়ের বউ হোক। একটা রিং পড়তেই হৃদি কল ধরে। ব্যস্ত গলায় হৃদি বলল, আমি তোকেই ফোন করতাম জানিস। ভাইয়া বিয়ে করে বউ নিয়ে এসেছে। তোর ভাইয়ের গার্লফ্রেন্ড আমার ভাইয়ের বউ এখন। রিথিয়া দুই চোখ কপালে তুলে বলল, হোয়াট? লিয়াকে রোহান ভাইয়া বিয়া করছে? হ। হৃদির ছোটখাটো জবাব। তারপর দুপাশেই নীরবতা। কিছুক্ষণ থেমে হৃদিই বলল, আমি বুঝছি কেন ভাইয়া এই বিয়েটা করল। কেন? রিথিয়ার জিজ্ঞাসা। ভাইয়াকে বলেছিলাম আমি যে আমিন লাভ উইথ ইউর ব্রাদার। পরে যখন লিয়া আর তোর ভাইয়ের ব্যাপারটাও জানতে পারি, সেটাও বলেছিলাম। কেঁদেছিলাম আমি জানিস। আই থিঙ্ক আমার জন্যেই ভাইয়া লিয়াকে বিয়ে করছে। যাতে করে তুই আশ্বিন ভাইয়াকে বিয়ে করতে পারিস। রাইট? হুম। রিথিয়া খুশিতে গদগদ হয়ে ওঠে। বলে, তুই আসলেই খুব লাকি যে এমন একটা ভাই পাইছিস। নাইলে কয়জন ভাই তার বোনের সুখের জন্য এমন করে বলতো। হৃদি চুপ করে রইল। রিথিয়া হৃদির উত্তরের অপেক্ষা করে বলে, এই হৃদি, কথা বলিস না কেন? হৃদি বিষণ্ণ গলায় বলল, অনেক খারাপ লাগতেছে ইয়ার। ভাইয়া আমার জন্য এত বড় একটা স্টেপ নিবে আমি ভাবতেও পারি নাই। রিথিয়া হৃদিকে সান্ত্বনা দেয়। বলে, মন খারাপ করিস না। তুই লাকি যে এরকম একটা ভাই পাইছিস। এবার শোন, যেই কারণে রোহান ভাইয়া এত বড় একটা কাজ করল সেই কারণটা যেন ফলে বিফলে যায় না যেন। হৃদি কথার মানে বুঝতে পারে না। বলে, মানে এই বিয়ের কারণ তোর আর আশ্বিন ভাইয়ার মাঝের পথ ক্লিয়ার হওয়া। তোরা যাতে এক হতে পারিস সেই জন্য। সো সেটা তোকে করতেই হবে। আশ্বিন ভাইয়া তো দেবদাস মুডে চলে গেছে অলরেডি। তাকে আবার রোমান্টিক হিরো মুডে ফিরিয়ে আনতে হবে এন্ড সেটা একমাত্র তোকেই করতে হবে। হৃদি হেসে বলল, চিন্তা করিস না, ও আমি ঠিক করে ফেলব। ওকে দেখা যাবে। রাখছি তবে। রাখো। বাহিরে শীত হাওয়া বইছে। গায়ের পশম দাঁড়িয়ে যায় বাতাসে। তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে লতা বারান্দায়। দৃষ্টি কোথায় সে নিজেও জানে না। মাথায় অস্পষ্ট ঘুরে বেড়ানো কিছু স্মৃতির আনাগোনা। কতই না স্বপ্ন বোনা ছিল দুজনের। রোহান তো প্রায় বলতো, এরকম কোনো এক শীতের রাতে দুজনে এক কম্বলের তলে বসে কফি পান করবে, সাথে থাকতে একগুচ্ছ আড্ডা। আড্ডার ফাঁকে ফাঁকে চলবে আঙুলের ফাঁকে আঙুল জড়ানো, চুলের টানাটানি, নাক টিপা, চোখ টিপ, অধর স্পর্শ। লতা তো ধরেই রেখেছিল শীতের সকালে বরফ চেপে ধরে রোহানকে ঘুম থেকে তুলবে। তারপর কিছুক্ষণ খুনসুটিতে মাতবে দুজন। এসব এখন নিছক শুকনো স্মৃতি ছাড়া আর কিছুই নয়। লতার বুক চিরে কত ভারী একটা দীর্ঘশ্বাস পিছলে পড়ে। সন্ধ্যায় মা ফোন করে তাকে সব বলেছে। কিভাবে পারল লিয়া রোহানকে বিয়ে করতে? লতা জানে না। আর না লতা জানতে চায়। চোখ ভরে এসেছে তার। লতা আলগোছে পানি মুছে নেয় চোখের। হঠাৎ প্রিয় পেছনে থেকে বলল, কাঁদলে প্রাণ খুলে কাঁদ, দেখবি ভালো লাগবে। লতা পেছনে ফিরে তাকিয়ে হাসে। এগিয়ে এসে প্রিয়র বুকে মাথা রাখে। গাল গড়িয়ে নোনা স্রোত ঝরছে। প্রিয় লতার মাথায় হাত বুলিয়ে বলল,
হাজবেন্ড হওয়ার আগে আমি তোর বেস্ট ফ্রেন্ড হতে চাই। হাজবেন্ড তো সবাই হতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ড কয়জন হতে পারে বল? তোমার মতো সবাই হয় না প্রিয় ভাইয়া। প্রিয় মুচকি হাসে লতার কথা শুনে। লতার থুতনি উঁচু করে ধরে বলল, আমার মধ্যে এমন কি খুঁজে পেলি? একটা ভালো মন। লতার ইনোসেন্ট উত্তর। প্রিয় আবারও হাসে ওর কথা শুনে। বলে, তোর মনটাও ভালো বুঝলি? তাই বুঝি? লতা কপাল কুঁচকে বলে। প্রিয় বলল, হুম, শুধু নাকটা ভালো না, মোটা মোটা। বলেই প্রিয় হাসল, পৈশাচিক হাসি। লতা গাল ফুলায়, নাকের পাঠা উঁচু করে বলে, আমার নাক মোটা? প্রিয় লতার নাক দুটো জোরে টেনে দিয়ে বলে, খুব মোটা। ঠিক আছে, তাহলে মোটা নাকওয়ালির সাথে সংসার করতে হবে না। প্রিয় লতাকে জড়িয়ে ধরেছিল, হাতের বাঁধন আলগা করে দিয়ে বলে, কে ধরে রেখেছে? চলে যা। লতা বিস্মিত হয় খুব। তার বড় বড় চোখ প্রিয়র সামনে মেলে ধরে বলে, চলে যাব সিউর? হুম, যা। লতার অভিমান এবার চোখে জল ছাপিয়ে আনে। দুচোখ জলভর্তি হয়। লতা অভিমানটাকে গিলে নেওয়ার চেষ্টায় কতগুলা ফাঁকা ঢোক গিলে বলে, আচ্ছা, সকালটা হোক, চলে যাব। প্রিয় হাই তুলতে তুলতে বারান্দা থেকে রুমে আসে। বিছানায় শুয়ে বলল, আচ্ছা, যাইস, এখন ঘুমা। লতা নিঃশব্দে একটা বালিশ তুলে নেয়। আলমারি থেকে এক্সট্রা চাদর বের করে, মেঝেতে বিছায়। প্রিয় উকি মেরে দেখে লতার কর্মকাণ্ড। গলায় খাক খাক করে বলে, আমাদের রুমে কি আর কেউ শোবে আমরা বাদে? লতা নির্লিপ্ততা গলায় বলল, না তো। তাহলে ওখানে আরেকটা বিছানা পাচ্ছিস কার জন্য? লতা বিষণ্ণ গলায় বলল, আমার জন্য। তোমার সাথে তো সংসারই করব না, তাহলে আবার একই বিছানায় থাকব কেন? প্রিয় উঠে বসতে বসতে বলে, ও আচ্ছা আচ্ছা, সংসার না করলে তো ডিভোর্স দিয়ে যেতে হবে তাই না? ডিভোর্স শব্দটা শুনে লতার গলায় একদলা কষ্ট জমে। সে টেনে টেনে কোনো মতে বলল, হু, তাহলে তো আগে ডিভোর্স দিতে হবে তোকে, তারপর সংসার বাদ। লতা এবারও চুপসে বলল, হু, আর যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ তুই আমার স্ত্রী, তাই না? লতা জবাব না দিয়ে চুপ করে রইল। প্রিয় উঠে দাঁড়ায় এবার। বলে, আর আমার স্ত্রী যতক্ষণ আছিস ততক্ষণ আমি যা বলবো তাই শুনতে হবে। লতা এবারও চুপ। প্রিয় চোয়াল শক্ত করে বলে, উঠে আয় বিছানায়। লতা অভিমানী কণ্ঠে বলে, না, আয় বলছি। বললাম তো না। আসবি না? প্রিয়র রাগী গলা, উহু না, আসব না। লতার শক্ত জবাব। প্রিয় আর কিছু বলল না। কয়েক সেকেন্ড লতাকে দেখল সরু চোখে। তারপর এগিয়ে এসে আচমকাই তাকে কোলে তুলে নেয়। লতা আহাম্মক হয়ে যায়। বলে, ও মা, একই ভাইয়া, কি করছো? আল্লাহ, পড়ে যাব তো। প্রিয় লতাকে শক্ত করে কোলে চেপে ধরে থাকে। কঠিন গলায় বলে, একদম নড়াচড়া করবি না, ফালাইয়া দিমু কিন্তু। প্রিয়র বিশ্বাস নেই সে সত্যি সত্যিই ফালিয়ে দিতে পারে লতাকে। তাই লতা আর নড়ে না, মুখে কিছু বলেও না, চুপ করে দাঁত কামড়ে রয়। প্রিয় লতাকে বিছানার একপাশে শুয়ে দেয়। তারপর লাইট অফ করে নিজে গিয়ে পাশে শোয়ে। সারা রুমে ড্রিম লাইটের লাল আলো বিদ্যমান। লতা চুপ করে শুয়ে আছে। প্রিয়ও চুপচাপ।
কিছুক্ষণ বাদে প্রিয় লতার দিকে ধীরে ধীরে চাপে। গায়ে কম্বল ভালো করে টেনে বলে, কি ঠান্ডা রে। লতা কিছু বলল না। সেও কম্বল টেনে গায়ে তোলে। একই কম্বলের নিচে দুজনে চুপচাপ। একজন অন্যজনের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে স্পষ্ট। প্রিয় নড়াচড়া করছে খুব। একবার এপাশ ফেরছে, আরেকবার ওপাশ। লতা বিরক্তিতে প্রিয়র দিকে একবার তাকালো আর চোখে, তারপর অন্যদিকে ঘুরে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ একটা হাতের ছোঁয়া অনুভব করে লতা। দ্রুত চোখ খুলে বুঝার চেষ্টা করে কি হলো এটা। দেখে প্রিয় তাকে পেঁচিয়ে আছে সাপের মতো করে। পা দুটো লতার গায়ের উপর দিয়ে উঠিয়ে দিয়ে লতার ঘাড়ে মুখ গুজে প্রিয়। লতা কাঠ হয়ে যায়। শক্ত হয়ে দাঁত খিচে শুয়ে থাকে। প্রিয় বিড়বিড় করে বলে, তুই কত হট রে, এখন অনেক গরম লাগতেছে। লতার কানে লজ্জার ঝামটা লাগে। তার খোলা বড় চোখ নিভু নিভু হয়। লতা বোঝে শীতের বাহানায় প্রিয় তার কাছে আসলো। লতা মৃদু হাসে নিঃশব্দে। মনে মনে বলে, তুমি একটা খুব খারাপ প্রিয় ভাইয়া। লিয়া শুয়েছিল। রোহান এসে তার নাম ধরে ডেকে বলল, খাবে না? লিয়া উঠে বসতে বসতে বলল, ইচ্ছে করছে না। রোহান এগিয়ে এসে লিয়ার পাশে বসে মিষ্টিভাবে হেসে বলল, এখনো মন খারাপ? লিয়া আলগা হেসে বলল, না, সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। হোপ সো। লিয়ার মুখের ভরসার হাসি। রোহান উঠে গিয়ে লাইট অফ করে। তাহলে ঘুমিয়ে পড়ো। লিয়া আবার শুয়ে পড়তে পড়তে বলে, ওকে। বিয়ের প্রথম রাত মানেই বাসর রাত। আজকে লিয়ার বাসর রাত। লিয়ার সেই কথা লিয়ার মনে পড়তেই একটা আলাদা শিহরণে শরীর কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী হয়। সে দম খিচে চুপচাপ শুয়ে থাকে। রোহান লিয়ার পাশে এসে শোয়ে। লিয়ার দিকে তাকিয়ে তার স্বরে বলে, গুড নাইট। তারপর অপর পাশ ফিরে শুয়ে পড়ে। লিয়া মনে মনে আহত হলেও মুখে কিছু বলে না। গম্ভীর গলায় বলে, গুড নাইট। রাত গভীর হয়। লিয়ার কেমন জানি লাগতে শুরু করে। মনে মনে ভাবে, রোহান কি ঘুমিয়ে গেছে? লিয়া রোহানের দিকে ফিরে খুব সাহস করে একটা হাত রোহানের কোমরে রাখতেই রোহান লাফ দিয়ে ওঠে। লিয়া আতকে ওঠে। বলে, কি? রোহান খানিকক্ষণ থম মেরে বসে থেকে বলে, এখনই না। আগে আমাদের পরিবারকে আমরা জানাই, তারপর না হয় দাম্পত্য জীবন শুরু করা যাবে। লিয়া রোহানের কথা শুনে অবাক চোখে তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। রোহান লিয়ার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলে, প্লিজ যান। লিয়া থমথমে গলায় বলল, ওকে ঘুমাও। গুড নাইট। তারপর অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। চোখে জল ছাপিয়ে উঠছে তার। রোহানকে কেমন যেন পরপর লাগছে খুব। ফোনের শব্দে আশ্বিনের ঘোর কাটল। সে কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে ফোন ধরে ভেজা গলায় বলে, হ্যালো। হৃদির বুকে গিয়ে সেই হ্যালো শব্দটা লাগল। হৃদযন্ত্রের এপাশ থেকে ওপাশ একটা সূক্ষ্ম গভীর ব্যথায় ছেয়ে গেল। সে কান্না থামিয়ে কোনো মতে বলল, হ্যালো ভাইয়া। আমি হৃদি। রিথিয়া আছে? আসলে ওর নাম্বার আমার কাছে নেই। আশ্বিনের মেজাজ চড়ে যায়। সে দাঁত খিচে গমগমে স্বরে বলে, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের নাম্বার নাই? ডিসগাস্টিং। তারপর টুক করে ফোন কেটে দেয়। হৃদি হতাশ হয় খুব। সে তো কোনো বাহানা না পেয়ে এই বাহানায় কল দিয়েছিল আশ্বিনকে। অথচ সে কি করল? হৃদি কালো আকাশটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে,
আপনি কি তাকে খুব ভালোবাসতেন ভাইয়া? যতটা আমি আপনাকে ভালোবাসি তার থেকেও বেশি? সকাল সকাল চিল্লাচিল্লিতে লিয়ার ঘুম ভাঙে। লিয়া আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসল। সন্দিহান চোখে রুমের দরজা থেকে বাহিরে উকি মারে। হচ্ছেটা কি আসলে? হৃদি রোহানের রুমে ঢোকে। লিয়া হৃদিকে ডেকে বলল, কি হইছে? বাহিরে এত চিল্লাফাল্লা কিসের? হৃদি নিরাশ মুখে বলল, আম্মু আসছে। রোহান ভাইয়ার সাথে কথা বলতেছে। রোহানের আম্মুর কথা শুনে লিয়ার ভেতরটা কেঁপে উঠল। যে এক মহিলা। লিয়া যতদূর শুনেছে এই মহিলা ভীষণ ডেঞ্জারাস। মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। আর কি এক অ্যালার্জি আছে এই মহিলার তার পুত্রের বউয়ের উপর। এই কারণেই তো লতার সাথে রোহানের বিয়ে দিতে চায়নি লতার পরিবার। লিয়া কতগুলা ফাঁকা ঢোক গিলে। হৃদি দায়সারাভাবে বলল, সকালে কি খাবেন? পরোটা নাকি রুটি? লিয়া বিস্মিত হয়ে বলল, কেন? হৃদি যেন একটু বিরক্তই হল লিয়ার কথা শুনে। কিন্তু সে সেই বিরক্তি প্রকাশ করল না। নির্লিপ্ততা গলাতে বলল, সকালের নাস্তার জন্য আমিই বানাই নাস্তা। তাই আপনি কি খান জানি না তো। লিয়া মৃদু হেসে বলল, স্পেশাল কিছু বানাতে হবে না, জাস্ট একটু চা হলেই চলে যায়। আর আমি তুমি একই বয়সের। মেবি। আমাকে তুমি করেই বলতে পারো। হৃদি ওকে বলে রুম ত্যাগ করে। মেয়েটা কেমন জানি একটু বাড়তি কথা লিয়ার সাথে বলে না। লিয়া মনে মনে ভাবে, এই ফ্যামিলির প্রতিটা সদস্যই বেশ অদ্ভুত ধরনের। ভাবনা বাদ দিয়ে সে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতেই লিয়া ভূত দেখার মতো করে চমকে উঠল। একটা মহিলা তার খাটে বসা। লিয়াকে বের হতে দেখে সে শাবকের মতো করে ছুটে এসে লিয়ার সামনে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে লিয়াকে দেখে মিষ্টিভাবে হাসল। বলল, তুমিই তাহলে আমার রোহানের বউ। লিয়া বুঝল ইনিই রোহানের মা। রোহানের মা একজন সমাজসেবক হওয়ায় তাকে প্রায়শই বিভিন্ন মিডিয়াতে দেখা যায়। তবে লিয়া তাকে দু একবার দেখলেও টিভিতে তেমন মনে রাখেনি, এবং না বাস্তবে সামনাসামনি কখনো দেখেছে। তাই লিয়া রোহানের মাকে বিশেষভাবে চিনতে পারেনি। লিয়া আলগা হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি। নিচু হয়ে চৈতির পায়ে সালাম করতে নিলে চৈতি লিয়ার কাঁধ ধরে তাকে উঁচু করে তোলে। মুখে প্রশস্ত হাসি ফুটিয়ে বলে, এসব আগেরকার দিনের মানুষেরা করত। আমি এত আগেরকার মানুষ নই যে এভাবে পা ধরে সালাম করতে হবে। লিয়া উত্তরে কিছু না বলে হাসে। রোহান রুমে আসে তখন। মুখে তার একরাজ্যের বিরক্তি। সে লিয়াকে উদ্দেশ্য করে বলল, অফিস যাচ্ছি, নিজের খেয়াল রেখো। তারপর গটগট করে হেঁটে চলে যায়। চৈতি আফসোস করে উঠলেন। বললেন, কি ছেলে আমার। বিয়ের পরের দিনই অফিস, তাও আবার নিজের অফিসেই। এত কিসের ব্যস্ততা এদের বাপু, বুঝি না। যাই হোক মা, তুমি মন খারাপ করো না। আমি আজ সারাদিন থাকব তোমার সাথে। তুমি একদম একাকী অনুভব করবা না। লিয়া কোনো মতে হেসে বলল, জি আচ্ছা আন্টি। লতা একদৃষ্টিতে প্রিয়কে দেখছে। প্রিয় বারান্দায় স্টাইল করে হেলান দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল। লতাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি? লতার যেন ভ্রম ফিরে আসে। সে আনমনা ভাব থেকে বাস্তবে ফেরে। টানা কণ্ঠে বলল, কই কি? এভাবে তাকায় আছোস কেন আমার দিকে? লতা মুচকি হেসে বলে, তোমাকে চোখ দিয়া রেপ করি। তারপর হো হো করে হেসে ওঠে। প্রিয় তীক্ষ্ণ চোখে লতাকে দেখে মুখ দিয়ে একদলা থুতু বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে বাহিরে ফেলে।
লতার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আয় আসল রেপ কারে কয়, তোরে বুঝাই। লতা শিউরে উঠল প্রিয়র কথা শুনে। দুহাতে কান ঢেকে বলল, ছি, কি সব বলো, আল্লাহ, এগুলা তো শোনাও পাপ। প্রিয় মুখ বাঁকিয়ে বলে, আর নিজে যখন এগুলা কষ তখন পাপ হয় না? ঢং। লতা ভ্যাবলা মার্কা হাসি হেসে বলে, আমি তো বাচ্চা, তাই বলি। প্রিয় লতার আগাগোড়া চোখ বুলিয়ে বলে, আইছে আমার বাচ্চা, আজ বাদে কাল একটা বাচ্চা নিজেই পয়দা করব। হেতি নাকি আবার বাচ্চা? প্রিয়র কথা শুনে লতা থমকে যায়, চুপ হয়ে দাঁড়িয়ে রয়। কি বলল প্রিয় এটা? তাদেরও বাচ্চা হবে? লতার বাচ্চা হবে? হ্যাঁ হবে তো। লতা মনে মনে নিজেকে শুধায়, বাচ্চা তোরও হবে পাগলি, বিয়ে যখন হয়েছে বাচ্চা কি হবে না? এত অবাক হস কেন পাগলি? তারপর নিজেই নিজের মনে খিলখিলিয়ে হেসে ওঠে। প্রিয় কপাল কুঁচকে বলে, পাবনার টিকেট কাটব? পাগল হইছস? লতা তার স্বরে বলে, কেন? না তো। তো এই নিজের মনে হাসোস, একা একাই দাঁতের ফার্মেসি বের করতাছস, তাই? লতা জবাব না দিয়ে আবার হাসে। প্রিয় আবারও একগাদা থুতু বারান্দা দিয়ে বাহিরে ফেলল। লতার দিকে এগিয়ে এসে একদম লতার মুখোমুখি হয়ে দাঁড়ায়। লতার হাসি নিমিষেই গায়েব হয়ে যায়। সে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ইদানিং প্রিয় যতবার তার দিকে তাকায় বা তার কাছে আসে ততবারই লতার কেমন জানি করে বুকে। বুকটা টিপটিপ করে তখন খুব জোরে জোরে। কেন এমন হয় লতা নিজেও জানে না। প্রিয় ঘোর লাগানো একচোখে লতাকে সরুভাবে দেখছে। লতার ভেতরে উত্তাল ঢেউ, দক্ষিণা হাওয়া। ভেতরটা চুরমার হয়ে যেতে চাইছে বারবার। নুয়ে পড়তে গিয়েও লতা পড়ছে না। কাপা কাপা পায়, শিরশিরানি শরীরে, অপলকভাবে সেও প্রিয়র দিকে তাকিয়ে থাকে। প্রিয় হঠাৎ মুখ হা করে একটা গরম শ্বাস লতার মুখের সামনে ছুড়ল। লতার নাক মুখ কুঁচকে গেল মুহূর্তেই। সে অবাক চোখে প্রিয়র দিকে তাকাতেই প্রিয় বলল, পেস্টের গন্ধটা সেই না? বিদেশি পেস্ট। বুঝতে হবে না? তারপর গুনগুন করতে করতে বাথরুমে ঢুকে পড়ে। লতা আহাম্মক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে যখন যখন ভাবে এই ছেলেটা খুব রোমান্টিক তখনই এই ছেলেটা এমন কিছু করে যা তাকে বিস্ময়ের শেষ পর্যায়ে নিয়ে যায়। লতার আগে দুঃখে ক্ষোভে বারান্দায় থাকে একটা গাছের টবে লাথি মারে। অতপর নিজেই পায়ে ব্যথা পেয়ে গুনিয়ে ওঠে। দুপুর নাগাদ বাসার কলিংবেলটা বেজে ওঠে। আফসানা দৌড়ে গিয়ে দরজা খুলতেই ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলেন। লতা আহাম্মক হয়। সে কাঁধের ব্যাগটা খুলে প্রিয়র দিকে ছুঁড়ে মেরে আফসানাকে ধরে সামলায়। সান্ত্বনার গলায় বলল, কেঁদো না মা, প্লিজ কেঁদো না। আফসানা তবুও ফোপান। লতা তাকে ধরে নিয়ে রুমের ভেতরে ঢোকে। আসিফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। নির্লিপ্ততা গলায় বললেন, কাল থেকে যাকে পাচ্ছে এভাবেই কেঁদে বুক ভাসাচ্ছে তোর মা, তাই তোকে ডাকা। দেখ শান্ত করতে পারিস কিনা। লতা জবাব দেয়, আব্বু টেনশন করো না, আমি মাকে বোঝাচ্ছি। মা চলো ভেতরে। লতা আফসানাকে নিয়ে ভেতরের রুমের দিকে পা বাড়ায়। প্রিয় হাতে ভ্যানিটি ব্যাগ নিয়েই দাঁড়িয়ে থাকে ছ্যাবলার মতো। আসিফ চৌধুরী তাকে কতক্ষণ দেখে বলল, নাইস ফ্যাশন। ছেলে হয়েও মেয়েদের ব্যাগ। প্রিয় ভম্বল মার্কা হাসি হাসল। ব্যাগটা সেন্টার টেবিলের উপর রেখে সে শ্বশুরের পাশে বসে। লতা কঠোর স্বরে আফসানাকে আদেশ করল, মা আর একটুও কাঁদবা না বলতেছি। যে তোমাদের নিয়ে ভাবেনি তাকে নিয়ে এত ভাবনা কেন তোমাদের?
আফসানা কাঁদো কাঁদো সুরে বললেন, 10টা মাস পেটে ধরেছিলাম তাকে। কি করে ভুলে যাই আমি? লতা গমগম করে বলল, কিছু কিছু জিনিস ভুলা সহজ না হলেও ভুলতে হয়। না ভুলা গেলেও ইগনোর করে থাকতে হয়। এতে নিজেরই ভালো। মা। লতার কণ্ঠ হঠাৎই জড়িয়ে যায়। আফসানা নিজের কান্না বন্ধ করে মেয়ের দিকে চোখ মেলে তাকান। সন্দিহান গলায় প্রশ্ন করলেন, রোহানকে এখনো ভুলতে পারিসনি? লতা থমকালো যেন একটু। চুপসে মাটির দিকে তাকিয়ে থাকল কয়েক সেকেন্ড। পরমুহূর্তেই আফসানার দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, যদি বলি যে ভুলিনি তবে কি? তাকে আবার এনে দিবা? মেয়ের কথা শুনে আফসানা বিব্রত বোধ করলেন। লতা খানিক হেসে মিয়ে যাওয়া গলায় বলল, বললাম না মা, কিছু কিছু জিনিস ভোলা এত সহজ না হলেও ভুলতে হয়। নিজের ভালোর জন্য। কেননা তুমি তাকে যত মনে করবে অতি কষ্ট বাড়বে, অতি কান্না পাবে। তাই ভুলে যাও লিয়ার কথা। ভেবে নাও তোমাদের একটাই মেয়ে, সেটা শুধু আমি, লিয়া না। আফসানা চৌধুরী এগিয়ে এসে মেয়ের গায়ে মাথায় হাত বুলালেন। অবাক হওয়া গলায় বললেন, আমার ছোট্ট লতাটা এত বড় কবে হয়ে গেল? বুঝতে পারলাম না। লতা হাসল আবারও। বলল, বয়স মানুষকে বড় বানায় না, বানায় পরিস্থিতি। আফসানা লতার কথার পিঠে জবাব দেওয়ার মতো জুৎসই কিছু পান না। চুপ করে মেয়ের দিকে চেয়ে থাকেন। লতা দুহাতে আফসানার ভেজা চোখ মুছে দেয়। মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আজকে দুপুরে তোমার হাতে টমেটোর চাটনি খাবো মা। প্রিয় আর আসিফ চৌধুরী দুজনেই সোফায় বসে টিভিতে খেলা দেখছিল। পাশাপাশি গল্পও চলছিল। হঠাৎ প্রিয় বলল, বাবা, একটা প্রশ্ন করি, কিছু মনে না করলে? আসিফ চৌধুরী টিভির দিকেই নজর রেখে বললেন, বলো। আপনার আর মায়ের নাকি লাভ ম্যারেজ ছিল? কথাটা শুনে আসিফ চৌধুরী উচ্চ শব্দে হাসেন, যেন প্রিয় তাকে কোনো কৌতুক বলেছে। প্রিয় খানিক অবাক হয়ে আসিফের দিকে তাকিয়ে থাকেন। আসিফ চৌধুরী হাসি থামিয়ে নিজেকে ধাতস্থ করে বলতে শুরু করলেন, এক দেখার বিয়ে ছিল আমাদের, তবে লাভ ম্যারেজ না, ফ্যামিলিগতভাবেই। আমি আমার আব্বার সাথে তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেই এলাকারই মেয়ে আফসানা। আমরা যাওয়ার পরের দিন তার বিয়ে ছিল। কিন্তু বিয়ের দিনই ওর হবু স্বামী অন্য মেয়েকে নিয়ে চলে যায়। অথচ আমাদের সমাজ দোষ দিল আফসানার, যে মেয়ে নাকি ভালো না। আফসানার পরিবার ভেঙে পড়েছিল একদম। তখন তাদের পাশে ছিল আমার বাবা। তিনি সিদ্ধান্ত নেন আমাকে আর আফসানাকে বিয়ে দিবেন। আমাকে জানানোর সাথে সাথেই আমি রাজি হই। জানি না কেন। তারপর আফসানাদের বাসায় গেলাম। ওকে প্রথম দেখলাম আর কবুল বললাম। একদম নর্মালভাবে আমাদের বিয়ে হয়ে যায়। এমনকি আফসানার গায়ে বিয়ের শাড়িটাও চড়েনি। আর না আমি পাত্রের মতো সেজে গিয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে এত ভালোবাসা, মানুষ দেখে ভাবে যে আমাদের লাভ ম্যারেজ। প্রিয় অবাক হয়ে বলল, আসলেই এরেঞ্জ ম্যারেজ, অথচ কত ভালোবাসা। ভালোবাসতে হলে লাভ ম্যারেজ বা এরেঞ্জ ম্যারেজের দরকার পড়ে না বাবা। বিয়ের পরের জীবন সুখী রাখার একটা সহজ উপায় হল একজন আরেকজনকে খুব ভালোবাসা আর বোঝা। তাহলেই বিবাহিত জীবন অনেক সুখের হয়। প্রিয় মনে মনে ভাবে, তার আর লতার বিয়েটাও তো এরেঞ্জ ম্যারেজ হলেও তাদের মধ্যে আগে থেকেই একটা লাভ কানেকশন ছিল। আচ্ছা, তাদের ম্যারেড লাইফটাও কি সুখের হবে। রাতে রোহান আসার আগেই চৈতি চলে যায়। লিয়ার সবটাই স্বপ্ন লাগছে। আজকে চৈতি নিজের হাতে লিয়ার জন্য এটা ওটা রেঁধেছে, খাইয়েছে। লিয়ার মনে একরাশ শান্তি থাকলেও কোথাও একটা খটকা।
তাকে কেন এত সহজেই মেনে নিল রোহানের মা? আর তাকে মানতে পারলে লতাকে কেন মানতে পারেনি? হৃদি রুমে বসে রিথিয়ার সাথে ফোনে কথা বলছিল। লিয়াকে ওর রুমের দরজায় আসতে দেখেই হৃদি ফোন রেখে দেয়। লিয়া আলগা হেসে জিজ্ঞেস করে, আসতে পারি? হৃদি দায়সারাভাবে বলল, হু, ডিস্টার্ব করলাম না তো? না। লিয়া হৃদির বেডে বসে। হৃদি উঠে গিয়ে ফোন চার্জে লাগায়। তারপর টেবিলের উপর ছড়ানো ছিটানো গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। সে এমন একটা ভাব করছে যেন রুমে সে ছাড়া আর কেউ নেই। হৃদি ইচ্ছা করেই পাত্তা দিচ্ছিল না লিয়াকে। শত হোক, নিজের ভালোবাসা অন্য কাউকে ভালোবাসলে তাকে মানতে সব মেয়েদেরই একটু কষ্টই হয়। লিয়া কতক্ষণ হৃদির দিকে তাকিয়ে থেকে বলল, আমার সাথে কথা বলতে চাও না কেন তুমি? আমি কি কিছু করেছি তোমাকে? হৃদি প্রশ্নটা শুনে থেমে যায়। লিয়ার দিকে ফিরে মুখে টানা হাসি আনে। বলে, আসলে আমি এমনই, চুপচাপ, একটু কম কথা বলি। লিয়া ঠিক বিশ্বাস করল কিনা সে কথা হৃদি জানে না। লিয়া দায়সারাভাবে বলল, ও। হৃদি হুম বলে আরও দ্রুত টেবিল গোছানোর কাজ সারে। তারপর তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে যায়। লিয়ার মুখে বিরক্তির ছাপ ফুটে। হৃদি যে তাকে ইচ্ছে করেই ইগনোর করছে লিয়া বেশ বুঝল। সেও দ্রুত হৃদির রুম ত্যাগ করল। মনে মনে ভাবে, এই ভাবওয়ালি মেয়ের সাথে সেও কোনো কথা বলবে না। চলবে।